আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর পেছনে ইসরায়েল আসলে কত খরচ করে থাকে, এই অর্থই বা কোথা থেকে আসে? এটি একটি বহুল আলোচিত প্রশ্ন। ইসরায়েলের 18 বছর বয়সের উপরের সব নাগরিকের জন্য সেনাবাহিনীতে অংশ নেওয়া বাধ্যতামূলক। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 2020 সালে সেনাবাহিনীর জন্য ইসরায়েল ব্যয় করেছে $22 বিলিয়ন। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো ইসরায়েলের সামরিক ব্যয়ের নানা দিক। প্রতিবেদনটি তৈরি করেছে আবু তাহির মুস্তাকিম। ইসরায়েল প্রতিরক্ষা খাতে মাথাপিছু $2500 বেশি ব্যয় করে থাকে, যা সরকারের মোট ব্যয়ের 12%। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার প্রযুক্তি এবং অন্যান্য অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েল বিশ্বে অগ্রসর দেশগুলোর একটি। বিভিন্ন দেশে এসব প্রতিরক্ষা সামগ্রীর অন্যতম সরবরাহকারী দেশ ইসরায়েল। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2020 সালে বিশ্বের 16টি দেশে $345 মিলিয়নেরও বেশি মূল্যের অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল। বিশ্বে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে 12তম স্থান দখল করে আছে দেশটি। এরপরও ইসরায়েলের সামরিক খাতে প্রধান সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। 2016 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলকে 10 বছর ধরে রেকর্ড পরিমাণ $38 বিলিয়ন সামরিক সাহায্য দেওয়ার চুক্তি করে। সেই চুক্তির অধীনে 2020 সালে ইসরায়েল $3.8 বিলিয়ন সহায়তা পায়। সামরিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক সহায়তাও দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এর একটি লিয়াহি ল বা লিয়াহি আইন। এই আইন অনুসারে মানবাধিকার লঙ্ঘনকারী কোনো সেনা ইউনিটের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করা যাবে না। কিন্তু এই আইন অনুযায়ী এখনও পর্যন্ত ইসরায়েলের কোনো সামরিক ইউনিটকে দণ্ডিত করা হয়নি। একইভাবে ইসরায়েলি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা ব্যবহারের ক্ষেত্রে 1967 সালের আগের সীমানার ভেতরের প্রতিষ্ঠান হওয়ার বাধ্যবাধকতা ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন এসব শর্ত তুলে দিয়েছে। ইউএসএইডের তথ্য অনুযায়ী 2020 সালে ফিলিস্তিনিদের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তার পরিমাণ ছিল মাত্র $19 মিলিয়ন। ট্রাম্পের তথাকথিত শান্তি চুক্তির পর এই সহায়তাও বন্ধ করে দেওয়া হয়। সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে সব মিলিয়ে $5 বিলিয়ন সহায়তা দিয়েছে। তবে ইসরায়েলিদের মতো সুবিধা তারা পায়নি। ফিলিস্তিনিকে দেয়া এসব সহায়তার সাথে ছিল নানা ধরনের কঠোর শর্ত। ফিলিস্তিনিদের সহায়তার ক্ষেত্রে টেইলর ফোর্স অ্যাক্টের শর্ত রয়েছে। এই আইন অনুসারে ফিলিস্তিন কর্তৃপক্ষ সন্ত্রাসকে উৎসাহিত করতে কোনো ধরনের অর্থ দিলে সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। 2014 সালের ইউএস ইসরায়েল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যাক্টের মতো আইনের কারণে ইসরায়েলের কোয়ালিটেটিভ মিলিটারি এজ বা সামরিক গুণগত মান রক্ষা করতে ওয়াশিংটন বাধ্য। এই সুবিধা নিয়ে ইসরায়েল তার আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর উপর সামরিক শ্রেষ্ঠত্বের ছড়ি ঘোরাতে থাকবে। এই আইনে যুক্তরাষ্ট্রের অগ্রসর প্রযুক্তির অস্ত্রের উপর ইসরায়েলের অধিকার নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করা নিয়ে ইসরায়েলের সাথে নিয়মিত আলোচনা করে থাকেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, যাতে তাদের মিত্র তেল আবিব সামরিক দিক দিয়ে পিছিয়ে না পড়ে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বিশাল আকারে বেড়ে যায় 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর। এ সময় প্রতিবেশী আরব দেশগুলোর সেনাবাহিনীকে পরাজিত করে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে নেয় ইসরায়েল। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষায় মিত্র হিসেবে দেখে আসছেন মার্কিন আইন প্রণেতারা। শুরুর দিকে এর সাথে মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকানোর বিষয়টিও ছিল। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী ইসরায়েল সেনাবাহিনীকে অব্যাহত সমর্থনের কারণের মধ্যে রয়েছে অংশীদারিত্বমূলক কৌশলগত স্বার্থ, ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেতরে সমর্থন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপারে পারস্পরিক অঙ্গীকার। ইসরায়েলকে তহবিল জুগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের প্রশাসনই এই অর্থ সাহায্য দিয়ে এসেছে।
ইসরায়েল গাজায় সেনা অভিযান চালিয়ে 2008 থেকে 2014 সাল পর্যন্ত 3টি যুদ্ধে 3,500-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরপরও বিগত 2 দশক ধরে ইসরায়েল সেনাবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার পরিমাণ বেড়েছে। সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির অধ্যাপক স্টিফেন জোন্স মনে করেন 2001 সালে 9/11-এর ঘটনা, এরপর আফগানিস্তান ও ইরাক যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠানো, সামরিক বাহিনীর ব্যয় বাড়ানো ছিল পুরো পরিকল্পনার অংশ। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার প্রধান কারণ দেশটি কিভাবে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিষয় এগিয়ে নিয়ে যেতে পারে তা তার সাথে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি ফাইন্যান্সিং বা FMF এর সবচেয়ে বড় গ্রহীতা ইসরায়েল। এই কর্মসূচির অধীনে মিত্র দেশের সামরিক যন্ত্রপাতি, সেবা এবং প্রশিক্ষণের জন্য অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মনিটরের তথ্য অনুযায়ী গত 20 বছরে যুক্তরাষ্ট্রের পুরো FMF এর 55% একা পেয়েছে ইসরায়েল। এই পরিমাণ বিশ্বে অন্যান্য মিত্রদের দেয়া মোট অর্থের চেয়েও বেশি। ইসরায়েলকে পরোক্ষ যে সামরিক সহায়তা দেয়া হয়ে থাকে তার পরিমাণ এর বাইরে। জরুরি ব্যবহারের জন্য ইসরায়েলে বিশাল অস্ত্রভাণ্ডার রেখেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রায় $3.5 বিলিয়ন মূল্যের এই অস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী তাদের জরুরি অবস্থায় ব্যবহার করতে পারবে। দক্ষিণ কোরিয়ার সাথেও একই ধরনের ব্যবস্থা আছে। দ্রুত মার্কিন সেনা মোতায়েনকে পরিকল্পনায় রেখে এই ব্যবস্থাই করা হয়েছে। তবে ইসরায়েলের জন্য বাড়তি আরেক দফা নিরাপত্তার আয়োজন করা হয়েছে, যার অধীনে কোনো সংঘাত শুরু হলে ইসরায়েলি সেনাবাহিনীর এসব অস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে। সর্বশেষ US ইসরায়েল প্রতিরক্ষা সমঝোতা স্মারক অনুযায়ী 2028 সাল পর্যন্ত FMF তহবিল ব্যবহার করে স্থানীয় কোম্পানিগুলোর কাছ থেকে অস্ত্র কেনার অনুমতি ইসরায়েলের রয়েছে। এই অনুমতি অন্য মিত্র দেশগুলোর নেই। ইসরায়েলের অস্ত্র আমদানি তার রপ্তানির চেয়ে অনেক গুণ বেশি। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যে দেখা যায় গত 1 দশকে আমদানির চেয়ে ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়ে যাচ্ছে। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির প্রফেসর নেভে গর্ডন মনে করেন ইসরায়েলের সেনা কমপ্লেক্সে উৎপাদিত অস্ত্রের কার্যকারিতা দেখাতে ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ব্যবহার করা হয়। রপ্তানিকারকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ উৎপাদিত অস্ত্র ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে পরীক্ষা করা হয়েছে। ক্রেতার কাছে এ দাবি করা যায়। ইসরায়েলি অস্ত্রের বড় আমদানিকারক বা ক্রেতাও যুক্তরাষ্ট্র। স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে 2015 থেকে 2020 সাল পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে ভারত 43%, আজারবাইজান 16%, ভিয়েতনাম 10% ও যুক্তরাষ্ট্র 4% অস্ত্র কিনেছে। দু সালে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক ছিল ভারত। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হয়। সে সময় একজন ভারতীয় কূটনীতিক ইসরায়েলের দখল করা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের উদাহরণ তুলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসরায়েলি মডেল ব্যবহারের কথা বলেন। ফিলিস্তিন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে আসছেন। তারা বলছেন, বিদেশি সরকার ও কোম্পানিগুলোর সামরিক সহযোগিতার কারণে ফিলিস্তিনি ভূমিতে দখলদারিত্ব চালিয়ে যেতে পারছে ইসরায়েল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির সর্বশেষ অনুমোদন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। বেশ কয়েকজন প্রগতিশীল মার্কিন আইন প্রণেতাও বাইডেন প্রশাসনের কাছে ইসরায়েলের সহায়তা পাঠাবার ক্ষেত্রে শর্ত আরোপের আহ্বান জানিয়েছেন। মার্কিন কংগ্রেস সদস্য বেটি ম্যাককালাম একটি আইনের প্রস্তাব এনেছেন। এতে ফিলিস্তিনি শিশুদের আটক, ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংস করা এবং দখল করা, ফিলিস্তিনি ভূমি যাতে নিয়ন্ত্রণে নিতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। বেটি ম্যাককালামের মত হচ্ছে, ইসরায়েলের সামরিক দখলদারিত্বে থাকা ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনে যুক্তরাষ্ট্রের করদাতাদের $1 ব্যবহার করতে দেয়া উচিত হবে না। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।